জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী বাড়লেও বাড়ছে না সুযোগ সুবিধা। জনবল আর সিট সংকটে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ব্যবস্থাপনায় পরিবর্তন আনার তাগিদ। রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত 2, আহত অন্তত 20 জন। রংপুর মেডিকেলে ভর্তি। অবৈধভাবে আকৃতি পরিবর্তন করা বাস ট্রাকের কারণে বাড়ছে দুর্ঘটনা। 2 দফা সময় বাড়িয়েও ফিরিয়ে আনা যায়নি সঠিক মাপে, নানা অজুহাত মালিক পক্ষের। স্বাধীনতার 46 বছর পর বান্দরবানের দুর্গম থানচিতে পৌঁছেছে বিদ্যুতের আলো। পর্যটনের ব্যাপক প্রসারের সম্ভাবনা, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাতেও উন্নয়নের প্রত্যাশা। এবং আজ ঐতিহাসিক 2রা মার্চ। 71-এর এই দিনেই প্রথম পতাকা উত্তোলন করে অস্তিত্ব আর অধিকারের জানান দিয়েছিল বাঙালি জাতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। স্থানীয় পর্যায়ে চিকিৎসা দিতে না পারার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে ছোটেন হৃদরোগীরা। রোগীদের প্রাথমিক চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা, অপারেশন থেকে শুরু করে সবকিছুর জন্য ভরসা হয়ে ওঠে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু প্রয়োজনের তুলনায় সিটের স্বল্পতা, লোকবলের অভাব আর স্থানীয় পর্যায়ে চিকিৎসায় অব্যবস্থাপনার কারণে হিমশিম খেতে হচ্ছে দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতালটিকে। বিস্তারিত দেখুন সেলিয়া সুলতানা রিপোর্টে। বারান্দা জুড়ে দুপাশে বেড ফেলে কোনো মতে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ওয়ার্ডগুলোতেও মেঝেতে জায়গা খালি পাওয়া যায় না, এমনকি পরীক্ষা নিরীক্ষা করতে গেলেও আলাদা কক্ষ দেয়া দুষ্কর। জায়গার অভাবে সেটিও চলে সিঁড়ির কাছে বা মেঝেতে। হাসপাতালটিতে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড নেই। নারীদের ওয়ার্ডে 45টি বেডের বিপরীতে আছে প্রায় 200 জন রোগী। পুরুষদের ওয়ার্ডেও রোগীর সংখ্যা সিটের তুলনায় 2-3 গুণ বেশি। সব মিলে 414 সিটের হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন গড়ে 1000 রোগী। কিন্তু রোগী বাড়লেও বাড়েনি হাসপাতালের লোকবল, যন্ত্রপাতি, ঔষধ আর খাবার দাবার সহ সার্বিক সুযোগ সুবিধা। তাই রোগীদের অভিযোগও প্রচুর। বেডের সংখ্যা কম, জায়গা কম। বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল এটা, কিন্তু এখানে ঠিকমতো চিকিৎসা হয় না। কালকে সন্ধ্যায় এখানে ভর্তি হয়েছি, বেড নাই, কোনো ব্যবস্থা নেই। দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরগুলোর সরকারি হাসপাতালগুলোতে হৃদরোগ বিভাগ থাকলেও সেখানে আসলে পরিপূর্ণ সেবা পান না রোগীরা। অন্যদিকে ছোট ছোট পরীক্ষা নিরীক্ষা করার জন্য হৃদরোগীদের আসতে হয় রাজধানীতে। কর্তৃপক্ষ বলছে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও শুধুমাত্র লোকবলের অভাবে এসব যন্ত্রপাতি থেকে যাচ্ছে অকেজো। এজন্য রোগীদের যেমন পড়তে হচ্ছে ভোগান্তিতে, অন্যদিকে সক্ষমতা না থাকা সত্ত্বেও এই ইনস্টিটিউটকে নিতে হচ্ছে রোগীদের বাড়তি চাপ। সিরাজগঞ্জ থেকে শুধু এই এনজিওগ্রাফ করার জন্য আমার এনজিওগ্রাফ করার জন্য আমি এখানে নিয়ে আসছি। এখানে আসছিল আমার ইকো করানোর জন্য। পোলা ডাক্তার বলছে যে হার্টের সমস্যা হয়েছে, ঢাকা নিয়ে যা। আসলে পরীক্ষা দেয়, ওষুধ দেয়, চলে যায়, ব্যথা কমে যায়। এরকম করতে করতে 3 বছর ধরে আমি এই হাসপাতালে আসা যাওয়া করতেছি। রোগীর সংখ্যা বাড়ানোর একটাই কারণ যে আমরা কিন্তু নো বলতে পারি না কোনো পেশেন্টকে, কিন্তু অন্য যে কোনো হসপিটালে ঢাকা শহরে যাবে দেখেন তারা বলে দিবে যে বেড খালি নাই বলে একটা সিল মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবে। আমাদের যেটা করতে হবে, ঢাকার বাইরে যে হসপিটালগুলো টেকনিক্যালি তাদের আরো সাউন্ড করতে হবে, আরো ট্রেনিং দিয়ে এবং ম্যান পাওয়ার লাগে, ওখানেও পর্যাপ্ত ম্যান পাওয়ার বাড়াতে হবে। এদিকে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন বিশেষায়িত হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন আনা উচিত। সরকারি হাসপাতালে অনেক চার্জ দেয়, ফি নেয়, কিন্তু এই ফিতে চলে যাচ্ছে রেভিনিউতে। হাসপাতালের তো এটা খরচ করার ক্ষমতা নেই। তাহলে সরকার হেলথ সেক্টর থেকে রেভিনিউ কালেক্ট করছে, হয়তো সে বাজেট দিচ্ছে, কিন্তু ইমিডিয়েট যে খরচটা আমরা যদি করতে পারতাম তাহলে অনেকগুলো জিনিস কিন্তু এখানে হতো। বিশেষজ্ঞরা বলেন স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে হৃদরোগীদের মৃত্যুর আশঙ্কা 25% কমে আসে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ঠাকুরগাঁওগামী রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 নারী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত 20 জন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। একটা গাড়ির সাথে ওভারটেক করতে যাই, পাল্টি খাইছে। আধা পথে আসে এমন শুরু করছে, মানে এমন ঝাঁকাঝাঁকি শুরু করছে,
তখন আমরা সবাই মিলে চিৎকার করে বলতেছি বলে ভাই আস্তে গাড়ি চালান, সাবধানে গাড়ি চালান। ও শুনে না, কিছু শুনে না। তারপরে এমন ভাবে পাল্টে উল্টে হারে গেছে, কেউ মারা গেছে, কেউ বাঁচে গেছে। পুরুষের মধ্যে একটা ছেলে 18 বছর, মেবি 18 থেকে 19 বছর হবে, সে অলরেডি এক্সপায়ার করছে, কারণ সে ইরিভার্সিবল শক হেড ইঞ্জুরি নিয়ে আসছিল। আদার্স যেগুলো আছে সেগুলো আমরা আশঙ্কা মুক্ত মনে করছি, তাতে জিজিএস ভালো। 2 দফা সময় বেঁধে দিয়েও অবৈধভাবে আকৃতি পরিবর্তন করা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও বাসগুলোকে নিয়ম মানাতে পারছে না বিআরটিএ। মূল মাপের চেয়ে আকৃতি বাড়ানো এসব যানবাহনে আবার লাগানো হয় বাড়তি বাম্পার। এতে দুর্ঘটনা বাড়ায়, উদ্বেগ বাড়লেও নানা অজুহাতে যানবাহনের বাড়তি কাঠামো খুলতে নারাজ মালিকরা। তবে বিআরটিএ বলছে, সড়কে নিরাপত্তার স্বার্থে আইন মানতেই হবে যানবাহনগুলোকে। তাফসির বাবুর রিপোর্ট। বাংলাদেশে যেসব ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করে, সাধারণত সেগুলোর চেসিস আমদানি করা হয় বিদেশ থেকে, পরে দেশে তৈরি করা হয় বডি। আর তা করতে গিয়েই বেশি যাত্রী বা মালামাল বহনের জন্য অবৈধভাবে বাড়ানো হয় যানবাহনের আকার। নিয়ম অনুযায়ী একটি ট্রাকের এই যে ড্রাইভার কেবিন, এই কেবিনের যে প্রস্থ, তার পেছনের যে মূল বডি রয়েছে, এই বডির প্রস্থ একই রকম হওয়ার কথা। তবে বাংলাদেশে যেসব ট্রাক আমরা দেখতে পাই, সেসব ট্রাকে এই ড্রাইভার কেবিনের চেয়ে মূল বডির প্রস্থটা অনেক বেশি চওড়া হয়, যার ফলে ঘটে দুর্ঘটনা। এছাড়া এই মূল বডিতে লাগানো এসব অ্যাঙ্গেল পাশাপাশি যখন দুর্ঘটনা ঘটে, তখন পার্শ্ববর্তী গাড়িতে অনেকটা বল্লমের মতো গেঁথে যায়, যার ফলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতিটা হয় অনেক বেশি ভয়াবহ। যখন এটাকে মডিফিকেশন করবেন তখন ক্যাপাসিটি বাড়বে, তাহলে কি ওভারলোডিং হবে। ওভারলোডিং মানেই তো একটা ঝুঁকি। ঝুঁকিটা ওভারকাম করার জন্য আমাদের মডিফিকেশনটা যেভাবেই হোক একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। ভয়াবহতা বিবেচনায় এসব যানবাহনের বাড়তি অংশ খুলে ফেলার নির্দেশ দিয়ে 2 দফায় সময় বেঁধে দেয় বিআরটিএ। গত 28 ফেব্রুয়ারি সর্বশেষ সময়সীমা পার হলেও সড়ক মহাসড়কে আগের অবস্থাতেই দেখা যায় ট্রাক, লরি, কাভার্ড ভ্যানগুলোকে। অনেকে খোলাই আবার লাগাইছে অ্যাঙ্গেলগুলা, তারপর আমরা আর এই কারণে খোলাই নেই। বাম্পার একবার খোলা হয়েছিল, আবার দিয়ে সবাই লাগাইলো, পরে আবার আমরাও লাগাই লাইছি। আরেক দফা সময় চেয়ে পরিবহন মালিক সমিতি বলছে, একবার বিআরটিএ থেকে ফিটনেস পাওয়ার পর এখন হঠাৎ করে যানবাহনের আকৃতি ঠিক করা কঠিন। যদি করতে যাই তাহলে প্রত্যেকটা গাড়ি বডি ভাঙতে হবে। আমাদের কথা হচ্ছে, যখন নতুন বডি করবে তখন এই যে গভর্নমেন্ট স্পেসিফিকেশনটা তৈরি করে দেবে, এইভাবে হবে, এবং সেই মতো যদি হয় সেই নজরদারিও গভর্নমেন্টের করতে হবে, অর্থাৎ বিআরটিএ কি করতে হবে। তবে বিআরটিএ বলছে, শেষ পর্যন্ত আইন মানতেই হবে মালিকদের। ব্যবহারকারী তার নিজের প্রয়োজনে গাড়ি হয়তো কোনো কোনো জায়গায় প্রস্থে বৃদ্ধি করে, কোনো কোনো জায়গায় তার হাইটে বৃদ্ধি করে, কিন্তু সেই জিনিসগুলো সম্পূর্ণ অবৈধ। অবশ্যই এর বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। সংস্থাটি বলছে, দুর্ঘটনার ঝুঁকি কমাতে আইনের সর্বোচ্চ প্রয়োগই করবেন তারা। বডি বৃদ্ধি করছে তার বিরুদ্ধে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, অপরিকল্পিত নগরায়নে সৌন্দর্য হারাচ্ছে সৈকত শহর কক্সবাজার। যত্রতত্র নির্মাণ করা হচ্ছে বহুতল হোটেল, মোটেল। এখনই সমন্বিত ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এবং দেশে প্রয়োজনীয় বৈমানিক তৈরিতে নেই কোনো এভিয়েশন ইনস্টিটিউট। উচ্চ বেতনে বিদেশি বৈমানিক নিয়োগ করতে গিয়ে বাড়ছে খরচ। উদ্যোগ নেওয়ার কথা জানালেন বিমানমন্ত্রী। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এই মুহূর্তে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, তো এই আসলে তফসিল ঘোষণার পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নির্বাচনী আমেজে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন হলেও আজকে কিন্তু আসলে বাস্তবে বোঝা যাচ্ছে যে এখানে যে একটি নির্বাচন শুরু হয়েছে। বিশেষ করে এই বেশ কয়েকদিন ধরে মনোনয়নপত্র জমা দিলেও আমরা দেখেছি যে 6 জন প্রার্থী যারা মেয়র পদে তাদের মনোনয়নপত্র তুলেছেন, তারা কিন্তু কেউ এখনো তাদের এই যে মনোনয়নপত্র জমা দেননি। এর মধ্যে যারা জমা দিয়েছেন এই কয়েকদিন, তারা কিন্তু সবাই আসলে কাউন্সিলর প্রার্থী এবং বা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। তো কাজে আজকে যে শেষ দিন, আজকে শেষ দিন কিন্তু যে একটি চাপ পড়বে এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার, সেই বিষয়টি কিন্তু সহজেই অনুমান করা যায়। এবং এর মধ্যে আমরা দেখেছি যে আজকে এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কিন্তু এই যে একটা নির্বাচনী আমেজ পুরো এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন যে কার্যালয় রয়েছে, আঞ্চলিক কার্যালয়, তার রিটার্নিং অফিসারের এই কার্যালয়ের সামনেই কিন্তু আসলে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা তারা কিন্তু এসে আস্তে আস্তে জড়ো হচ্ছেন এই তাদের এই যে আজকে
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এবং আরও একটি যে বিষয় লক্ষণীয় যে 6 জন যে প্রার্থী যারা নিয়েছেন মেয়র পদে তারা কিন্তু এখনো পর্যন্ত কেউই জমা দেয়নি। তো আমার কাছে আমার সামনে রয়েছেন এই মাত্র এই কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মন্ডল। আমরা যদি তার কাছে পুরো বিষয়টা জানতে চাই কি পরিমাণে এই মনোনয়নপত্র তোলা হয়েছে এবং জমা করেছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন 2017 উপলক্ষে তফসিল ঘোষণার পরপরই আমরা বিভিন্ন প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করেছি। সর্বশেষ পর্যন্ত 6 জন মেয়র প্রার্থী আমাদের মনোনয়নপত্র গ্রহণ করেছে আমাদের কাছ থেকে এবং 193 জন সাধারণ ওয়ার্ডে এবং 45 জন সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট 244 জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন। আজকে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ। আমরা আশা করছি যে আরও যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা আজকে মনোনয়নপত্র জমা দেবে বিকাল 5টার মধ্যে এবং মনোনয়নপত্র যাতে সুষ্ঠুভাবে জমা দিতে পারে এবং সেজন্য আমরা প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সে ব্যাপারে আমরা সবাইকে মোটামুটি সতর্ক করে দিয়েছি এবং এখানে আমরা আশা করছি যে আজকে বড় বড় দল সহ সকল দল অথবা সাধারণ সদস্য যারা আছে সবাই আজকে মনোনয়নপত্র যথাযথভাবে আমাদের কাছে দাখিল করবে যথাসময়ে। ধন্যবাদ আপনাকে। তামিম, উনি যেমনটি বলছিলেন যে আজকে যেহেতু শেষ দিনে, আমিও আগে যেটি জানাচ্ছিলাম যেহেতু আজকে শেষ দিন এবং আমরা দেখেছি একটি মনোনয়নপত্র যারা তুলেছে তার একটি বড় অংশ কিন্তু এখনো পর্যন্ত জমা দেয়নি, বিশেষ করে মেয়র প্রার্থী একজনও কিন্তু এখন পর্যন্ত জমা দেয়নি। সেহেতু স্বাভাবিকভাবে বোঝা যায় যে আজকে একটি বড় ধরনের চাপ পড়বে এবং যে বিষয়টি যে আজকে আসলে প্রথম মাঠে যে নির্বাচনী আমেজটি সেটা কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনে বোঝা যাচ্ছে। তো এই ছিল তামিম এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। আর কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সহকর্মী রাশেদ লিমন সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। যাচ্ছি পরের সংবাদে। স্বাধীনতার দীর্ঘ 46 বছর পর বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় পৌঁছেছে বিদ্যুতের আলো। সুবিধাবঞ্চিত মানুষের সুবিধার্থে 20 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়েছে থানচি বিদ্যুতায়ন প্রকল্প। খুলে যাচ্ছে পর্যটন স্পটগুলোর সম্ভাবনার দুয়ার। আমূল পরিবর্তন আসবে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে। নুরজামাল আতিকের ক্যামেরা থানচি থেকে ঘুরে এসে শফিকুল আলমের প্রতিবেদন। থং ল্যাং খুমি বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার বাসিন্দা। দীর্ঘ 4.5 দশক পর বিদ্যুৎ পাল্টে দিয়েছে তার জীবনধারা, পাল্টে দিয়েছে ব্যবসা। জেনারেটরের মাধ্যমে আগে দিনে 3 থেকে 4 ঘন্টা ব্যবসা হতো তার। এখন বিদ্যুৎ আসায় রাত দিন 24 ঘন্টা ফটোকপি মেশিন আর কম্পিউটার চালিয়ে ব্যবসা করছেন তিনি। কাস্টমারদেরকে আমরা খুব সহজে সারিয়ে দিতে পারছি এবং এদেরও কাজের সুযোগ সুবিধা পাচ্ছে এবং আমাদেরও কাজের জন্য আর কষ্ট করতে হচ্ছে না। বিদ্যুতের কারণে আমূল পরিবর্তন আসতে শুরু করেছে শিক্ষা, স্বাস্থ্য সহ এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা। কারেন্ট আসার পর আমরা টিভি দেখতে পারি, পড়াশোনা করতে পারি। লাইটের আলোতে রাত্রেবেলা আর সমস্যা হয় না, দোকানপাটও বিক্রি করা যায়। আগে তো লাইট আলো না থাকায় কিন্তু সন্ধ্যার পর দোকানগুলো বন্ধ হয়ে যায়। স্বাধীনতার 46 বছর পর বিদ্যুতের আওতা আসার ফলে থানচি উপজেলার বহু এটা অকল্পনীয় একটা পরিবর্তন আসছে। আলো অন্ধকার কাটে, তাই এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে সরকার এখানে স্থাপন করেছে বিদ্যুতের সাবস্টেশন। বান্দরবানের ওয়াই জংশন ও থানচির বলিপাড়ায় স্থাপন করা হয়েছে 2টি বিদ্যুতের সাবস্টেশন। এখান থেকে দীর্ঘ 62 কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে গেছে দুর্গম পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে। এই প্রকল্পের মাধ্যমে আমরা 17টি ট্রান্সফরমার বসাইছি, বিতরণ ট্রান্সফরমার, যার মাধ্যমে প্রত্যেক গ্রাহকের বাড়িতে আমরা বিদ্যুৎ সুবিধা দিতে পারবো। 2 বছর বা 3 বছর আগেও চিন্তা করে নাই যে এখানে তারা বিদ্যুৎ বাতি জ্বালাতে পারবে, পাখা ঘুরবে তাদের ঘরে, সারা দেশের মানুষকে বিদ্যুৎ সুবিধা দিবে। এই সিদ্ধান্তের ফলে আজকে এই দুর্গম উপজেলায় আপনারা এসেছেন এবং বিদ্যুতের উপকাণ্ড দেখতে পাচ্ছেন। সুবিধাবঞ্চিত পাহাড়ি এলাকার উন্নয়নের অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্মাণ করেছে থানচি বিদ্যুতায়ন প্রকল্প। এর ফলে দুর্গম প্রত্যন্ত এলাকার 30,000 মানুষের জীবন আলোকিত হতে শুরু করেছে বিদ্যুতের আলোয়। শফিকুল আলম, সময় সংবাদ, বান্দরবান। আজ ঐতিহাসিক 2রা মার্চ। 71-এর এই দিনেই পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। বাঙালিরা নিজের অধিকার আর অস্তিত্বকে পতাকা উত্তোলনের মাধ্যমে তুলে ধরেছিল বিশ্বের সামনে। সেদিন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল আমজনতা। মুক্তি সংগ্রামীরা বলছেন, যে স্বপ্ন নিয়ে বাংলার বুকে পতাকা উড়িয়েছিলেন তারা, তার বাস্তবায়নে আরো অনেক পথ অতিক্রম করতে হবে।
দর্শক দেখুন আমার তৈরি একটি রিপোর্ট। পুরান ঢাকার আব্দুল মান্নান গত ৩৫ বছর ধরে এভাবেই লাল সবুজের মিশেলে তৈরি করে চলেছেন জাতীয় পতাকা। উৎসবের দিনগুলোতে পতাকা উড়তে দেখলে গর্বে বুকটা ভরে ওঠে তার। পতাকা সেলাইয়ে কখনো লাভ ক্ষতির হিসেব করেননি তিনি। তার কাছে এ শুধু এক টুকরো কাপড় নয়, সবুজে মোড়ানো প্রিয় বাংলাদেশ। ডিসেম্বরটা যখন আসে তখন রাতের বেলা যেমন ঘুম মারিয়াও আমরা কাজ করি, মনের একটা আনন্দ হলে সবচেয়ে বড় আর কি। দেশের জন্য আমরা এটি করতেছি বা আমরা করার পরে দেখা যায় হয়তো হাজার হাজার লোকে মন্দিরে টানাইতেছে, তখন মনের মধ্যে খুব আনন্দ লাগে। আব্দুল মান্নানের সেলাই করা আজকের এই পতাকার পেছনে রয়েছে অনেক রক্ত আর ত্যাগের ইতিহাস। ১৯৭০ সালের ৭ই জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে জড়ো হন ছাত্র নেতারা। সিদ্ধান্ত নিলেন সবুজ জমিনের ওপর লাল সূর্যের মাঝে বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির। কেউ আনলো কাপড়, কেউ করলো নকশা। এভাবেই তৈরি হলো বাংলার স্বাধিকারের নিদর্শন। পতাকাটার ওই মধ্যখানে যে রংটা, এইটা অঙ্কন করার জন্য শিবনারায়ণ দাস, ওকে দিয়ে ওটার অঙ্কন করা হয়। আর এই কাপড় জোগাড় করা, রাত্রেবেলা এগুলি জোগাড় করানোর কামরুল আলম খান খসরু, তার সাথে আরো অনেকে ছিল। পরে ১৯৭১ সালের ২রা মার্চ তৎকালীন ছাত্র নেতাদের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় জড়ো হয় লক্ষ জনতা। আর সেখানেই প্রথমবারের মতো উত্তোলিত হয় লাল সবুজ পতাকা। তবে বিশ্লেষকরা বলছেন এখনো অর্জিত হয়নি স্বতন্ত্র পতাকার লক্ষ্য। বাংলাদেশ যে চেতনা আদর্শের উপরে ভিত্তি করে সৃষ্টি হয়েছিল, সেই চেতনা আদর্শকে অনেক সময় দেখা গেছে খামচে ধরা হয়েছে, পতাকার মান পরিপূর্ণভাবে রক্ষা করা হয়েছে, এমনটা বলবার সপক্ষে কোনো যুক্তি আমাদের নেই। মুক্তি সংগ্রামীদের মতে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে নৈতিকতা, দেশের প্রতি ভালোবাসা আর অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। আর তাহলেই তারা গড়ে তুলতে পারবে মুক্তি সংগ্রামীদের স্বপ্নের বাংলাদেশ। এভাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে দেশের ভালোবাসায় শিখতে হয় এই শিক্ষার্থীরা। তবে যে ত্যাগ আর তিতিক্ষার পর লাল সবুজের এই পতাকা বাঙালির হয়েছে, তা অক্ষুণ্ণ রাখতে প্রত্যয়ী আগামীর বাংলাদেশ করার কারিগররা। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রতিবছর বাংলাদেশে আকাশপথে যাত্রী ও ফ্লাইটের সংখ্যা বাড়ছে, অথচ এভিয়েশন বিষয়ক কোনো ইনস্টিটিউট না থাকায় তৈরি হচ্ছে না প্রয়োজনীয় বৈমানিক ও প্রকৌশলী। দেশে 3টি ফ্লাইং একাডেমি প্রাথমিক প্রশিক্ষণ দিলেও নেই উচ্চতর ডিগ্রি কিংবা প্রশিক্ষণের ব্যবস্থা। চাহিদা মেটাতে উচ্চ বেতনে বিদেশি বৈমানিক নিয়োগ করতে হয় এয়ারলাইন্সগুলোকে। এতে বাড়ছে পরিচালন ব্যয়। সংকট নিরসনে একটি পূর্ণাঙ্গ এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে বাড়ছে আকাশপথে যাত্রী। প্রতি বছর ৫৫ লাখ যাত্রী বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ ভ্রমণ করে। অথচ ১৬ কোটি মানুষের এই দেশে বর্তমানে কর্মরত বৈমানিক আছেন মাত্র ৩০০ থেকে ৩৫০। হাতে গোনা 3টি ফ্লাইং একাডেমি বৈমানিকের প্রাথমিক প্রশিক্ষণ দিলেও তা অনেক ব্যয়বহুল, তাই প্রশিক্ষণার্থীর সংখ্যাও খুব কম। এছাড়া সেগুলোতে পুরনো মডেলের উড়োজাহাজের ট্রেনিং দেয় উচ্চতর প্রশিক্ষণের জন্য যেতে হয় বিদেশে। পাইলট আমাদের বাইরে থেকে আনতে হয়, ইঞ্জিনিয়ার আমাদের বাইরে থেকে নিতে হয়, যার ন্যাচারালি আমাদের কস্ট অফ অপারেশন বেড়ে যায়। অন্যান্য এয়ারলাইনের সাথে তখন আমরা প্রতিযোগিতায় পারি না। ওদের পিছনে আমাদের খরচটাও অনেক বেশি হয়, যে খরচটা কিন্তু আলটিমেটলি আমরা বাধ্য হচ্ছি প্যাসেঞ্জারদের উপর থেকে নিয়ে আসতে। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই একটি পূর্ণাঙ্গ এভিয়েশন বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়া চলছে বলে জানান বিমান পরিবহন মন্ত্রী। পাইলট স্কুলগুলোকে হেল্প করছি, অন্যদিকে আমরা এভিয়েশন ইউনিভার্সিটি করতে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়ে গেছে, কলেজ নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে করবো আমরা। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এভিয়েশন বিষয় চালু ও বৈমানিকের সংখ্যা বাড়াতে প্রশিক্ষণ বিমানের জ্বালানি তেলের দাম কমানোর দাবি প্রশিক্ষণ একাডেমিগুলোর। ছাত্রকে ট্রেনিং করানোর জন্য বা সব খরচ মিলে প্রায় ৩০-৩২ লাখ টাকা লাগছে। এর মূল কিন্তু 30-40% কস্ট চলে যাচ্ছে তেলের জন্য। এই তেলের কস্ট যদি আমরা কমাতে পারতাম তাহলে কিন্তু আলটিমেটলি অনেক আমরা সাশ্রয় হতে পারত। সিমুলেটরটা একটা খুব বড় ব্যবসা। আমরা যদি বাংলাদেশে একটা সিমুলেটরও স্থাপন করতে পারতাম, বিভিন্ন স্পেসিফিকেশন সিমুলেটর আছে, সেক্ষেত্রে আমরা শুধু আমাদের যে ক্যাপ্টেন তৈরি করবো তা না, আমরা বিদেশি ক্যাপ্টেনও ঢাকায় এনে প্রশিক্ষণ দিতে পারতাম। বর্তমানে বাংলাদেশে 3টি ফ্লাইং একাডেমি থেকে বছরে মাত্র 30 থেকে 40 জন পাইলট তৈরি হচ্ছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
so many options there. And fails to get it away. And what a finish by Luis Suarez. স্পোর্টিং গিজনের বিপক্ষে গোল উৎসব বার্সার 6-1 হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে, দুর্বল লাস পালমাসের সঙ্গে রিয়ালের ড্র। অপরিকল্পিত নগরায়নে সৌন্দর্য হারাতে বসেছে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। কোনো কিছুর তোয়াক্কা না করেই যত্রতত্র নির্মাণ করা হচ্ছে বহুতল হোটেল, মোটেল, স্টুডিও, অ্যাপার্টমেন্ট সহ নানা স্থাপনা। নগরবিদরা বলছেন, দেশের সবচেয়ে আকর্ষণীয় সৈকত শহরটিকে পরিকল্পিতভাবে সাজানো অত্যন্ত জরুরি। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে প্রতিনিয়তই আসছে পর্যটক। ছুটির দিন ছাড়াও বিভিন্ন দিবস ও উৎসবে লাখো পর্যটকের ঢল নামে ছোট্ট এই শহরে। লাখো পর্যটকের আবাসন চাহিদার কারণেই সাগর তীরে এরই মধ্যে তৈরি হয়েছে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট। এখন তা কক্সবাজার শহর ছাড়িয়ে মেরিন ড্রাইভ সড়ক ধরে ইনানি পর্যন্ত পৌঁছেছে। আর যত্রতত্র নির্মাণ যজ্ঞের কারণে দিন দিন পর্যটন শহরের সৌন্দর্য হারাচ্ছে বলে মনে করছেন পর্যটকরা। প্রকৃতির সৌন্দর্য, অত সবুজ বনায়ন, এগুলো দেখার জন্য, বাস্তব রূপটা দেখার জন্য আসে মানুষ। কিন্তু এসে যদি হোটেল দেখে তাহলে মানুষ আসবে কিভাবে? প্রাকৃতিক পরিবেশগুলা, সৌন্দর্যগুলা, এগুলো তেমন নেই। এখন এরা সম্পূর্ণ ব্যবসা ভিত্তিক বা বাণিজ্যিক ভিত্তিকই মনে হচ্ছে আমার কাছে। এখন যেটা দেখা যাচ্ছে যে এটা কংক্রিটের একটা বস্তি। বস্তিতে গেলে যেরকম দেখা যায় যে শুধু ঘর আর ঘর, এখানে শুধু হোটেল। আমার মনে হয় প্ল্যানিং এর কিছু অভাব আছে। এই অভাবের কারণে জিনিসগুলা এলোমেলো হয়ে আছে। দেশের সবচেয়ে আকর্ষণীয় সৈকতের শহরকে পরিকল্পিতভাবে সাজানো অত্যন্ত জরুরি বলে জানালেন নগর পরিকল্পনাবিদ। মানুষ যখন একটা শহরে ঢুকবে, সেই শহরের প্রধান রাস্তার পরে বিচটা যেন সরাসরি দেখতে পারে, এটাই করা উচিত। অবশ্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, মাস্টার প্ল্যান অনুযায়ী পর্যটক নগরী কক্সবাজারকে ঢেলে সাজানো হবে। এটার জন্য আমরা আরো উচ্চপদস্থ যে আমাদের মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করবো এগুলো কি করা যায়। যদি নির্ধারিত যেগুলো সরাইতে হলে সোজা হিসাব সরাইতে হবে। কক্সবাজারকে পরিকল্পিত শহর করতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হলেও জনবলের অভাবে এখনো পরিপূর্ণভাবে কাজ শুরু করতে পারেনি। সময় সংবাদ, কক্সবাজার। ডাক্তার কর্মচারী স্বল্পতা সহ নানামুখী সমস্যায় জর্জরিত বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অপারেশন থিয়েটার থাকলেও অপারেশন হয় না। অন্যদিকে এক্স রে, ইসিজি মেশিন বিকল থাকায় অধিকাংশ পরীক্ষা নিরীক্ষা করতে হয় বেসরকারি ক্লিনিকে। আর কোয়ার্টারগুলোতে ডাক্তার, নার্স না থাকায় অবহেলা আর অযত্নে নষ্ট হচ্ছে দালানগুলো। রবিউল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান। বগুড়ার গাবতলী উপজেলার প্রায় 4.5 লাখ মানুষের একমাত্র চিকিৎসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু ডাক্তার, নার্স স্বল্পতা আর পরীক্ষা নিরীক্ষার মেশিন নষ্ট থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হচ্ছে আশপাশের ক্লিনিকে। অনেক গরিব রোগী এসব পরীক্ষা নিরীক্ষা করতে সর্বশান্ত হচ্ছেন। এছাড়া মেশিন খারাপ, বাইরে থেকে না করে নিয়ে আসে। আমার মা লিয়েছি ইমার্জেন্সি বলে এখানে আমি নিয়ে আসছি, সে মার আমি সেবা পাচ্ছি না। এটা কোন হাসপাতালে, কি রকম হাসপাতাল এটা? উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমস্যাগুলোর কথা অকপটে স্বীকার করে তা সমাধানের অনুরোধ জানান। স্বল্প ডাক্তার সুবিধা নিয়েই আমি সেবা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তার সাথে আমার এখানে এক্সরে মেশিনটা অনেকদিন ধরে নষ্ট, এখানে কলোরিমিটারটা নষ্ট, আমি এখানে প্যাথোলজিক্যাল কিছু রিপোর্ট করতে পারি না। আর সিভিল সার্জন জানালেন, ডাক্তার, নার্স সংকট এবং মেশিনপত্র নষ্ট হওয়া একটি চলমান বিষয়। সেখানে যদি কোনো অ্যাকিউট ক্রাইসিস হয়, সেটা ম্যানেজ করার জন্য পার্শ্ববর্তী উপজেলা বা অন্য ডিভিশন থেকেও ডাক্তার প্রদানের বিষয়টা বিবেচনাধীন থাকে। আর লজিস্টিকের বিষয় যেটা বললেন, যন্ত্রপাতির বিষয়, সেটাও চলমান প্রক্রিয়া। কোথাও যেমন এক্সরে মেশিন গাবতলীতে নষ্ট ছিল, সেখান থেকে নিম্ন থেকে লোক এসে তারা দেখে গেছে। বগুড়া জেলার 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে 330 জন ডাক্তারের মধ্যে 145 জনই নেই, আর নার্স নেই 243 জনের মধ্যে 47 জন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বগুড়ায় গুলিতে আমিজুল নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত আমিজুল বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এবং সে 90 জেএমবির উত্তরাঞ্চল শাখার সামরিক প্রধান। পুলিশ জানায়, গভীর রাতে পুলিশের একটি টহল দল দেওয়ার সময় শেরপুর উপজেলার ভবনাপুর এলাকার তাদের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমিজুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করেছে পুলিশ।
রাজধানীর গাবতলীতে পুলিশের গাড়ি ও পুলিশের বক্সে আগুন দেওয়ার ঘটনায় দারুসালাম থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর বুধবার রাতেই 3টি মামলা দায়ের করা হয়। 2টি মামলা পুলিশ বাদী হয়ে ও একটি মামলা আহত একজনের পরিবারের সদস্য বাদী হয়ে দায়ের করে। নাম উল্লেখ করে 40 জন ও অজ্ঞাতনামা সহস্রাধিককে মামলায় আসামি করা হয়েছে। পুলিশের দায়ের করা একটি মামলায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দানের অভিযোগ আনা হয়েছে। রাজধানী মিরপুরে সাইফুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় মিরপুরে পল্লবী 12 নম্বর সেকশনের ই ব্লকে এই ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানায়, হঠাৎ করে পল্লবী এলাকার পানির ট্যাঙ্কির সামনে 2 যুবক এসে সাইফুলকে হুমকি ধামকি দেয়। এ সময় প্রতিবাদ করে সাইফুল। এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকরা। পরে গুরুতর আহত অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার সঙ্গে কথা বললো, বাসায় বসতে বললো আমার বাপের সঙ্গে। আমি তো আমার বাইরে লাগে দোকানে যেতে, আর আমি বললাম আমি দোকানে যাবো না। সেখানে একা যাইলো, যাওয়ার পরে শুনলাম এই কথা। এই কাম কেলা করবো, আর আমরা যেন তাই এটা কিছু সূত্র নাই। দেশের বাইরের খবর। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় 16 জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার রাজধানী কাবুলের পুলিশ সদর দপ্তর সহ কয়েকটি স্থানে পরপর বোমা হামলা চালানো হয়। এতে আহত হয়েছে আরও অন্তত 50 জন। পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 35 জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার জন্য তালেবানকে দায়ী করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিম জং নামের শরীরে বিষাক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে বলে যে দাবি মালয়েশিয়ার করেছিল তা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। বুধবার পিয়ংইয়ং এর পক্ষ থেকে জানানো হয়, মালয়েশিয়া যে পদ্ধতিতে নামের শরীরে রাসায়নিক উপাদানের উপস্থিতি নির্ণয় করেছে তা বৈজ্ঞানিকভাবে অসম্পূর্ণ এবং যুক্তিসঙ্গত নয়। গত সপ্তাহে মালয়েশিয়া জানায়, কিম জং নামকে হত্যায় জাতিসংঘ ঘোষিত বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং তাদের দাবিকে হাস্যকর আখ্যা দিয়েছে। গত 13 ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে মারা যান উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নাম। এ ঘটনায় বুধবার 2 নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেছে মালয়েশিয়া সরকার। বিশ্বের অন্যতম আকর্ষণীয় প্রযুক্তি মেলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শেষ হচ্ছে আজ। বার্সেলোনায় আয়োজিত 4 দিন ব্যাপী এ মেলায় সর্বাধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি প্রদর্শন করে 2200 প্রতিষ্ঠান। এ আয়োজনে বেশিরভাগ দর্শকের নজর কেড়েছে আগামী দিনের সম্ভাব্য 5G প্রযুক্তি। দেখে মনে হতে পারে কোনো 3D হলে মুভি দেখছেন এসব দর্শনার্থী। আসলে মোবাইল প্রযুক্তির বিশ্ব সম্মেলনে এসেছেন এরা, যেখানে স্যামসাং এর একটি বিনোদন কর্নারে অত্যাধুনিক মডেলের গিয়ার ভিআর হেডসেট পরে উপভোগ করছেন স্কুবা ডাইভিং, রোলার স্কেটিং এর মতো আনন্দ। এছাড়া এখানে প্রদর্শন করা হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির বহুমুখী ব্যবহার ও পণ্যের ধারণা। অন্য সব কিছুকে পেছনে ফেলে 5G'র প্রতি দর্শকদের আগ্রহ দেখা যায় সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনেও বিভিন্ন কাজে লাগবে। অত্যাধুনিক অস্ত্রের দখল নিতে সারা বিশ্বে যে ধরনের প্রতিযোগিতা দেখা যায়, অনেকটা তেমনই ঘটতে যাচ্ছে 5G প্রযুক্তির ক্ষেত্রে। চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, ইউরোপ সবারই লক্ষ্য প্রথমে তাদের দেশে 5G'র যাত্রা শুরু হোক। এমন নয় যে এটি নিয়ে আপনি চলতে পারবেন, আপনার স্মার্টফোনে পাওয়ার আগেই 5G প্রযুক্তি চলে আসবে। তবে 2019-20 সালের দিকে নিশ্চিতভাবে কোনো যন্ত্রাংশ তৈরি হবে। ডায়াবেটিক রোগীর রক্তের শর্করা পর্যবেক্ষণ করার মতো মানুষের চিকিৎসায় লাগে এমন অনেক মোবাইল অ্যাপসও স্থান পেয়েছে প্রদর্শনীতে। আমরা এখানে দেখাচ্ছি যে আজকাল কিভাবে যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ব্যবসা ও পণ্যের ধরনে পরিবর্তন আনছে, কিভাবে স্মার্টফোন ও ট্যাবলেটের কাটতি বেড়েছে। গাড়িতে, শিল্পে, ভোক্তা পর্যায়ে বিভিন্ন জায়গায় এখন এ ধরনের প্রযুক্তির ব্যবহার কিভাবে হচ্ছে এই প্রদর্শনীতে তার সব জানতে পারবেন। নির্ভুলভাবে বন্য প্রাণীর বিচরণ পর্যবেক্ষণ করতে পারে এমন প্রযুক্তিও এ প্রদর্শনীতে নিয়ে এসেছে জিএসএমএ নামে একটি প্রতিষ্ঠান। হরিপদ সাহা, সময় সংবাদ।
উইকেটের ধরন দেখেই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম টেস্টের স্কোয়াড নির্বাচন করা হবে, জানালেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার শোভন। এছাড়া একসাথে সাকিব, মিরাজ ও মুস্তাফিজের পারফরমেন্স দেখতেও মুখে আছেন তিনি। আর ভবিষ্যতে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে পারফরমেন্সের সাথে গুরুত্ব দেয়া হবে ফিটনেসকেও। টেস্ট র্যাঙ্কিং এ টাইগারদের চেয়ে 2 ধাপ এগিয়ে লঙ্কানরা। তবুও দুদলের সাম্প্রতিক পারফরমেন্স আভাস দিচ্ছে জমজমাট এক লড়াইয়ের। ফিট কাটার মাস্টার মুস্তাফিজ, আছেন স্পিনে দারুণ করা মেহেদী মিরাজ, কিংবা ভারতের বিপক্ষে দাপুটে সেঞ্চুরিয়ান মুশফিকের ফর্ম। এ সবকিছুই দারুণ আশাবাদী করছে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। জানালেন উইকেট যেমনই হোক প্রস্তুত বাংলাদেশ। আমাদের এই এখনকার স্কোয়াডটা আসলে অনেক ব্যালেন্সড, তো আমরা আসলে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি হয়ে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। কন্ডিশন যেরকমই থাক একাদশ সেই হিসাবেই করার মতো স্কোয়াড কিন্তু এই প্লেয়ার কিন্তু এই স্কোয়াডে আছেন। যদি স্পিন ট্র্যাক হয় আমরা 3 জন স্পিনার আমাদের হাতে আছেন, যদি সিম বোলিং ট্র্যাক হয় সিমার আমরা নিয়ে যাচ্ছি, আর যদি ব্যাটিং ট্র্যাক হয় আমাদের ব্যাটসম্যানদের হাতে আছে। মাত্রই পাকিস্তান সুপার লিগে ক্রিকেটের স্বল্প দৈর্ঘ্যের ফরম্যাটে খেলে এসেছেন দেশসেরা 3 ক্রিকেটার তামিম, সাকিব, মাহমুদুল্লাহ। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে তাদের নেমে পড়তে হচ্ছে ক্রিকেটের দীর্ঘ পরিসরে। তবে বাশার মনে করেন টেস্টের পারফরমেন্সে এর কোনো প্রভাবই ফেলবে না। রিসেন্টলি ওরা টেস্ট ম্যাচ একটা খেলেছে, তো আমার মনে হয় এটা খুব একটা সমস্যা। 3 জনই প্রুভেন প্লেয়ার, ওদের অ্যাডজাস্ট করতে কিংবা অ্যাডাপ্ট করতে খুব বেশি সময় লাগবে না। নিউজিল্যান্ডের সফর থেকে ঘুরে ফিরে এসেছে ক্রিকেটারদের ফিটনেস সমস্যা। তাই তো ভবিষ্যতে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে পারফরমেন্সের সাথে সাথে ফিটনেসের ব্যাপারেও কোনো আপোষ করবে না বোর্ড। স্কোয়াড ডিক্লেয়ার করার আগে কে কতখানি ফিট সেটা খুব কাছাকাছি দেখেছি। ফিজিও ট্রেনারের সাথে বসেছি, কেউ ফিটনেস একটু ঘাটতি থাকলেও তাকে কিন্তু আমরা এবার রাখিনি। আশা খেলার মধ্যে কি যদি আনফিট হয়ে যেতে সেটা আসলে কিছু করার নেই, দিস ইজ পার্ট অফ গেম। বাট সো ফার সো গুড, আমাদের এই টিমটা এখন সবাই ফিটনেসে কোনো সমস্যা নেই। সে সঙ্গে 100তম টেস্ট নিয়ে খুব বেশি রোমাঞ্চিত না হয়ে সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতেই ক্রিকেটারদের পরামর্শ দিলেন সাবেক এই অধিনায়ক। 100টা টেস্ট খেলে ফেলছি, ডেফিনেটলি অনেক বড় একটা মাইলস্টোন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটে খুব একটা ভালো বঙ্গবন্ধু বঙ্গমাতা টুর্নামেন্টের খবর। ফাইনালের মধ্য দিয়ে বিকেলে শেষ হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 7ম আসর। সেখান থেকে সেরা ফুটবলারদের বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। এদিকে প্রথমবারের মতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে পেরে রোমাঞ্চিত অংশগ্রহণকারীরা। সবার লক্ষ্য নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়নশিপ জেতা। বঙ্গবন্ধু বঙ্গমাতা টুর্নামেন্টটি হতে পারে ফুটবল দুনিয়ার বিস্ময়ের এক নাম। 68,000 বিদ্যালয় থেকে প্রায় 22 লক্ষ ফুটবলারদের অংশগ্রহণে এত বড় টুর্নামেন্ট আয়োজনের দ্বিতীয় নজির নেই বিশ্বের কোনো প্রান্তেই। অথচ দুঃখজনক ব্যাপার হলো গেল 6 বছর ধরে এই আসরটি নিয়মিত হলেও এখান থেকে কোনো ফুটবলার বের করে আনতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টের প্রাথমিক কার্যক্রম চলে গণশিক্ষা অধিদপ্তরের অধীনে। চূড়ান্ত পর্বে এসে এখানে সম্পৃক্ত হয় বাফুফে, যা এতদিন বলতে গেলে ছিল শুধুমাত্র কাগজে কলমেই। তবে এবার টুর্নামেন্ট সরাসরি যুক্ত হচ্ছে ফেডারেশন। পরিকল্পনা করছে বাছাইকৃতদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের। আরো আর্লি লেভেলে কিভাবে বেস্ট প্লেয়ার ফাইন্ড আউট করা যায় সেই বিষয়ে আমরা তাদের সাথে কাজ করব এবং প্রতিভাবান এবং বেস্ট প্লেয়ার যারা বের হয়ে আসবে তাদেরকে মন্ত্রণালয়ের অর্থায়নে, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় আরো কিভাবে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা ফাইনাল ম্যাচের পরেই কাজ শুরু করব এবং ভবিষ্যতে আমরা এই টুর্নামেন্ট থেকে বাৎসরিকভাবে নিয়মিত হারে ট্যালেন্টেড প্লেয়ার খুঁজে আনবো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে 4টি দল। নারী বিভাগে ময়মনসিংহের কলসিন্দুর জায়গা করতে না পারলেও ছেলেদের বিভাগে আশাহত করেনি সিলেটের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে সবারই লক্ষ্য চেষ্টার সবটুকু উজাড় করে শিরোপা জেতা। পরিশ্রম করে আমরা এখানে আছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যখন কালকে চ্যাম্পিয়ন হতে পারি, ধাপে ধাপে পরীক্ষা দিয়ে এসে আমরা এখন জাতীয় পর্যায়ে এসে ফাইনালে উঠছি। আমরা টিভিতে দেখতাম জাতীয় স্টেডিয়াম, এখন আমরা খেলতে পেরেছি জাতীয় স্টেডিয়ামে। এটা আমাদের গর্ব, কেউ আমাদের ঠেকাতে পারবে না। আমরা চ্যাম্পিয়ন হয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে বিদায় নেব। টুর্নামেন্টটি বড় পরিসরের বলে কিনা অব্যবস্থাপনাও ছিল লক্ষণীয়। ফুটবলারদের বয়স লুকোনো সহ পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব ছিল চোখে পড়ার মতো। তবে ঊর্ধ্বতন মহল থেকে বরাবরের মতোই আশ্বাস মিলল, ভুলের পুনরাবৃত্তি হবে না পরের বার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর। মেসি, নেইমার, সুয়ারেজের গোলে স্পোর্টিং গিজনের বিপক্ষে 6-1 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা। কারণ আরেক ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের পরও দুর্বল লাস পালমাসের সাথে 3-3 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে জিদানের শিষ্যরা।
লা লিগায় শীর্ষস্থান দখলের লড়াই বলে কথা, তাই তো ন্যু ক্যাম্পে রেলিগেশনের শঙ্কায় থাকা স্পোর্টিং লিজনের বিপক্ষেও পূর্ণ শক্তি ব্যবহার করতে দ্বিধা করেননি কাতালান কোচ লুই এনরিকে। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে এনরিকের দল। এ সময় 49 মিনিটে আলকাসের, 65 মিনিটে নেইমার ও 87 মিনিটে ইভান রাকিটিচ গোল করলে আরেক ম্যাচে শীর্ষস্থান হারানো রিয়াল মাদ্রিদ যে দুর্বল প্রতিপক্ষের কাছে নিজেদের মাঠে হোঁচট খাবে তা হয়তো তাউনাউসুর গোলে সমতায় ফেরে লাস পালমাস। বিরতির আগে আর গোল না হওয়ায় সমতা থেকে বিরতিতে যায় দুপক্ষ। বিরতি থেকে ফিরে নাটকীয়তার জন্ম দেন ওয়েস তারকা গ্যারেথ বেল। 47 মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী বাড়লেও বাড়ছে না সুযোগ সুবিধা। জনবল আর সিট সংকটে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, ব্যবস্থাপনায় পরিবর্তন আনার তাগিদ। রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত 2, আহত অন্তত 20 জন, রংপুর মেডিকেলে ভর্তি। অবৈধভাবে আকৃতি পরিবর্তন করা বাস ট্রাকের কারণে বাড়ছে দুর্ঘটনা। 2 দফা সময় বাড়িয়েও ফিরিয়ে আনা যায়নি সঠিক মাপে, নানা অজুহাত মালিক পক্ষের। স্বাধীনতার 46 বছর পর বান্দরবানের দুর্গম থানচিতে পৌঁছেছে বিদ্যুতের আলো। পর্যটনের ব্যাপক প্রসারের সম্ভাবনা, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাতেও উন্নয়নের প্রত্যাশা। এবং আজ ঐতিহাসিক 2রা মার্চ। 71-এর এই দিনেই প্রথম পতাকা উত্তোলন করে অস্তিত্ব আর অধিকারের জানান দিয়েছিল বাঙালি জাতি। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।